নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা জীবনের আইন। জীবনটাকে নিয়ে যা খুশি করা যায় না, বুঝলে সতীকান্ত? জীবনের একটা রুল আছে, সেটা মেনে চলতে হয়। ধরে নিতে হয় তোমার জীবনটা একটা লাইন টানা স্লেট। তার এক একটি লাইনের নিচে তোমার এক একটি দিনকে সাজিয়ে রাখবে, সোজা পরিষ্কার অক্ষরের মতো। কোনো অক্ষর লাইন ছেড়ে এদিক ওদিক হবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। বলতে বলতে হেসে উঠলেন সুরেশ মাস্টার, প্রাক্তন ছাত্র সতীকান্তর দিকে তাকিয়ে। সতীকান্ত মাথা নিচ করে চৌকির এক কোণে বসে অকারণে চৌকিতে পাতা চাদরটার ওপর হাত বুলিয়ে বুলিয়ে পালিশ করছিল। হাসিটা শুনে হাতটা শুধু থেমে গেল। সুরেশ মাস্টার আবার শুরু করলেন, তুমি যদি ভাবো যেহেতু তোমার মা বাপ ভাই বন্ধু তিনকুলে কেউ নেই, কাজেই তোমার জীবনটাকে তুমি যেভাবে ইচ্ছে নষ্ট করতে পারো, তাহলে সেটা ভুল ভাবা হবে। সেটা হবে সমাজকে আঘাত করা। রুল মেনে চলা ভালো, রুল মেনে চলাই চাই। সতীকান্ত এবার মুখ তুলে বলল, আমি তো কিছু অন্যায় করিনি স্যার। তুমি মনে করছো অন্যায় করনি, সমাজ মনে করছে অন্যায় করছো। এর তুমি কি উত্তর দেবে বলো? বলো, তোমার কি উত্তর আছে? উত্তরের আশায় তাকিয়ে থাকলেন সুরেশ মাস্টার। সতীকান্ত ক্ষুব্ধভাবে বলল, এর আর কি উত্তর দেব বলুন? দেবে কোথা থেকে? উত্তর যে নেই। সুরেশ মাস্টার গম্ভীর মুখে বললেন, মেয়েটিকে তোমার বাড়িতে রাখা চলবে না বাপু, সব দিক বিবেচনা। সতীকান্ত বাধা দিয়ে বলে উঠল, ও তো আমার বাড়িতে থাকে না মাস্টার মশাই, ওর নিজের জায়গায় থাকে। আমি আমার নিজের জায়গায় থাকি। বাড়িটা এক, বাড়িওয়ালা এক, এই যা। নীরেনবাবু আর আমি সমান ভাগে ভাড়া দিয়ে এসেছি এতদিন। সুরেশ মাস্টার গম্ভীর হাস্যে বললেন, না মাস্টারি আমি ভালোই করেছিলাম দেখছি। ন্যায়ের ফাঁকিটা দিতে শিখেছিস, মন্দ নয়। সে যাক, নীরেনবাবু তো মারা গেলেন, ওর ভাগের ভাড়াটা কে দেবে তাহলে? সতীকান্ত ফস করে বলে বসল, আমাকেই দিতে হবে। এর উত্তরই তুই কি দিবি তা আমি জানতাম, কিন্তু জগতে এত লোক থাকতে তোকেই দিতে হবে কেন? সেটাই মাথা ঠান্ডা করে ভেবে দেখগে যা। যদি বলিস দয়া মনুষ্যত্ব, তাহলে বলি বাড়িওয়ালাও তো সে মনুষ্যত্ব দেখাতে পারতো, ভাড়াটা না নিতে পারতো, পারতো না? সে কথা আমি কি করে জানবো বলুন? ম্লানভাবে বললে সতীকান্ত। সুরেশ মাস্টার বললেন, বলবার মতো কথা যে তোমার দিকে কিছু নেই হে, বলবে কি? যাই হোক, এ ব্যবস্থাটা যে পার্মানেন্ট হতে পারে না সেটা মানো তো? পাড়ার 5 জন ভদ্রলোক আমাকে ধরেছেন এর একটা বিহিতের জন্যে। বিহিত আর আমি কি করব বলো? তোমাকে সাবধান করে দিচ্ছি, এখন যা বোঝো। এই জন্যেই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। শুধু বোঝাতে চাইছিলাম, মনে রাখতে হবে অক্ষরগুলো সোজা হওয়া চাই, লাইনের এদিক ওদিক যেন না যায়। সতীকান্ত বোধ করি এবার মরিয়া হয়েই বলে ওঠে, পাড়ার লোকের এতে কি? পাড়ার লোকের কি? সুরেশ মাস্টার গম্ভীরভাবে বললেন, তোমার অবস্থাটা যতদূর খারাপ ভেবেছিলাম সতীকান্ত, দেখছি তার চেয়েও খারাপ। পাড়ার লোকের কি মানে? পাড়ার লোক তবে আছে কেন? তুমি যে রুল মানছো না, তুমি যে লাইনের বাইরে চলে যাচ্ছ, এটা চেক করবে কে? হ্যাঁ অবশ্যই বলবো, শহরে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু আমাদের এখানে এখনো সমাজ রয়েছে। কথাটা শুনে ভারী আশ্চর্য লাগলো সতীকান্তর।
এখান থেকে 15 আনা 3 পয়সা রেল ভাড়া অথবা 1 টাকা 10 পয়সা বাস ভাড়া দিলেই তো শহরে পৌঁছে যাওয়া যায়। যেমন তেমন নয়, একেবারে খাস কলকাতা শহরে। সেখানে সমাজ নেই, আর এখানে সমাজে এখনো টিকে আছে। হুম? ও, তাই তাই এইসব খোলামেলা জায়গা ছেড়ে, সাত পুরুষের ভিটে ছেড়ে, গাছের ফুল ফল ছেড়ে কলকাতার ঘিঞ্জি গলিতে গিয়ে বাস করবার জন্য এত আকুতি লোকের। শহরে অন্তত আমার জীবনে আমি রুল মানব কি মানব না এ নিয়ে প্রাক্তন শিক্ষকের কাছে সদুপদেশের রুল পেটা খেতে হয় না মাথা হেঁট করে। মাথা হেঁট করেই উঠে দাঁড়ালো সতীকান্ত। যাবার আগে মাথাটা আর একবারের জন্যে আরো কিছু বেশি হেঁট করল। সুরেশ মাস্টার বললেন, থাক থাক, রাগ করিস নে বাবা। কথা হচ্ছে, তোমার দয়ার পাত্রীটি যদি নীরেনবাবুর বিধবা বোন না হয়ে বুড়ি মা হতো, তাহলে কি করতে সেইটা নিজের মনকে প্রশ্ন করোগে, তারপর কর্তব্য স্থির করা সহজ হবে, বুঝলে? সতীকান্ত আর কিছু বলল না, চলে গেল। সুরেশ মাস্টার ওর গমন পথের দিকে তাকিয়ে রইলেন। অলক্ষ্যে একটা নিঃশ্বাস পড়ল। বেচারি ভালো ছেলেটা, কে জানে কার কবলে গিয়ে পড়েছে। সৎ কথা কি আর শুনতে ভালো লাগবে এখন? খুব খানিক উপদেশের ঠ্যাঙানি খেয়ে এলে তো, হুম? উমা বলল সতীকান্তর দিকে তাকিয়ে। অনেকটা পথ রোদে হেঁটে এসেছে সতীকান্ত। বসে পড়ে বলল, আগে জল চাই 1 গ্লাস, তারপর কথা। তাড়াতাড়ি জল এনে দিল উমা। গ্লাসটা নামিয়ে রেখে সতীকান্ত বলল, ঠ্যাঙানি নয়, ভালোই কথা বললেন। তাই ভাবছি। কি ভাবছ? ভাবছি কলকাতায় চলে গেলে হতো। কেন? কলকাতায় কি হবে? মাস্টারমশাই বলছেন ওখানে সমাজ নেই, যা খুশি করা যায়। উমা হেসে ফেলে বললে, যা খুশি করব? এ মতলবটা তো ভালো নয়। মনের কোণেও আসতে দিও না ওকে। যাক, আমি যা বলছিলাম তার কি হলো? সতীকান্ত চোখ কুঁচকে বলল, কি কথা? ওই যে মেয়ের স্কুলের টিচারির কথা। এই বিদ্যে নিয়ে তো আর কলকাতায় গিয়ে মাস্টারি করে খেতে হবে না। তোমাকে করে খেতে কে বলেছে? উমা গম্ভীর হয়ে বলল, বারবার একই কথা বলো কেন? তুমি যদি না পারো তো বলো, আমি নিজেই গিয়ে সুরেশবাবুর কাছে হতে দিই গে। সুরেশবাবু মানে মাস্টার মশাই? সতীকান্ত কৌতূহল তরল সুরে বলে ওঠে, আর যা করো উমা, ও চেষ্টাটি করো না জানো। এমনিতেই মাস্টার মশাইয়ের তোমার প্রতি যা মনোভাব, সেটা বিশেষ সুবিধের নয়। এরপর যদি আবার তোমার মূর্তিখানা দেখেন, তাহলে তোমাকে জ্যান্ত গোড় দেবার ব্যবস্থা দেবেন। মনে রেখো, এটা কলকাতা নয়, এখানে এখনো সমাজ আছে। তোমার মতো ভয়ঙ্করী নারী যে সে সমাজের কি না করতে পারে কে জানে। উমা 2 চোখ কপালে তুলে বললে, এসব কথা বলেছেন তিনি? সতীকান্ত গ্লাসের বাকি জলটা আর একবার চুমুক দিয়ে বলে, ঠিক স্পষ্ট করে যে বলেছেন তা অবশ্যই নয়, মুখ দেখে বুঝলাম মনে মনে বলছেন। বটে, মুখ দেখে মনের কথা বোঝবার ক্ষমতাও হয়েছে নাকি আজকাল? চিরকালই ছিল। নমুনা চাও? বলবো? এই রক্ষে করো, উচ্ছে চচ্চড়ি চড়িয়ে এসেছি, পুড়ে মরবে। চান করো গে। কিন্তু মনে রেখো, ওই কাজটা যদি আমাকে পাইয়ে দিতে না পারো, আমারও ওই উচ্ছে চচ্চড়িরই গতি। উমা চলে যাচ্ছিল। সতীকান্ত ফের ডাক দিল, উমা, শুনে যাও। আবার কি? কথা আছে। বাহ, আমার চচ্চড়ি যে পুড়ে মরুক সে। বলছি, তাহলে আমার পয়সায় কেনা চালের ভাত খেতে তোমার আপত্তি? নিশ্চয়। শুধু ভাত খেতে? তোমার ভাড়া দেওয়া বাড়িতে থাকতে তোমার... হয়েছে, বুঝতে পেরেছি। যাক, আমার আজকে ভাত চড়ানো হয়েছে। চড়ানো? ঠান্ডা জল হয়ে গেল এতক্ষণে। বেলাটা কি কম হলো? থাক, বেলার কথা শুনতে চায় না। ও ভাত ফেলে দাও গে, আমি খাবো না।
উমা শঙ্কিতভাবে বলে, কেন, কি হলো আবার? মাথা ধরল নাকি? মাথা 70 ধরুক, মাথা তোমার ধরুক, আমার মাথা ঠিক আছে। ভাত খাবো না, এটা হচ্ছে সংকল্প। এমন সাধু সংকল্পের কারণ কি? তুমি যদি আমার পয়সায় ভাত খেতে না পারো, আমি বা তোমার রাঁধা ভাত খেতে যাব কি সুবাদে? উমা 1 সেকেন্ড চুপ করে থেকে বলে, এই কথা? তা বেশ, রাঁধুনি হিসাবে মাইনে বলে কিছু ধরে দিও। রাঁধুনি রাখবার বাবু আনা করি, এত বড়লোক আমি নই। কাল থেকে নিজেই রেঁধে খাবো। উমা হেসে ফেলে বলে, বেশ, তাই করো। আজকের দিনটা যখন আমিও দয়া করে তোমার ভাত খাচ্ছি, তুমিও অনুগ্রহ করে আমার রান্নাটা খাবে, চলো। রান্নাঘরটা ধুয়ে মুছে সংসারের যাবতীয় খুঁটিনাটি সেরে রান্নাঘরের পিছনের দাওয়ায় বসে পড়ল উমা। আর যেন খাটতে ইচ্ছে করছে না। মনে হয় সংসারের ভারটা যদি 2-4 দিনের জন্যে কেউ নেয়, তো উমা প্রাণ ভরে শুধু ঘুমিয়ে নেয়। একটানা 5 দিন, রাত দিন শুধু ঘুম আর ঘুম। এ ক্লান্তি শুধুই কি শরীরের ক্লান্তি? সমস্ত মনটাও যে ক্লান্তির ভারে ভেঙে পড়েছে। নীরেনবাবুকে ডাক্তারে বলেছিল, শহরের ধুলো ধোঁয়ার মধ্যে থাকলে আপনি কিন্তু ফের রোগে পড়বেন। ঈশ্বরের অনুগ্রহে সেরেছেন। এখন খোলা ফাঁকা হাওয়ায় বিশ্রামের জীবনে থাকুন গে, আর অ্যাটাকের ভয় থাকবে না। তাই সদ্য রোগমুক্ত দাদাকে নিয়ে এখানে এসে বাস করছিল উমা, গরিবের সুইজারল্যান্ডে, খোলা হাওয়ার দেশে। কলকাতা থেকে যার ট্রেন ভাড়া 15 আনা 3 পয়সা। তবে এই অঞ্চলটা সত্যি ঠান্ডা ঠান্ডা, গাছপালায় ভর্তি। বাড়িটাতেও আলো হাওয়া প্রচুর। এই যে উমা বসে আছে, বাতাস যেন হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। কিন্তু তাতেই কি ডাক্তারের ভবিষ্যৎবাণী সফল হলো? আর বড় করে রোগের আক্রমণ হলো না সত্যি, কিন্তু সামান্য একটু ইনফ্লুয়েঞ্জা জ্বরেই হঠাৎ মারা পড়লেন নীরেনবাবু। সতীকান্তরা এ বাড়িতে আগে থেকেই থাকতো। কোন দেশ থেকে যেন এসে বসত করছিলেন। বুড়ো বাপ ছিলেন, বরে না নেওয়া আধা বিধবা এক দিদি ছিলেন, কিন্তু দুটি খসলেন আস্তে আস্তে। উমারা যখন এলো, দিদি তখনও আছেন। তিনি প্রথমটা বাড়ির অর্ধেকাংশে সহসা একটি তরুণী বিধবা আর একটি রুগ্ন ভদ্রলোকের আমদানি দেখে ভেতরে ভেতরে খুব আপত্তি জানিয়েছিলেন, কিন্তু দৃশ্যত তেমন জোর করেনি বা কি করে। বাপ গিয়েছেন, পেনশনের টাকা কটা বন্ধ হয়ে গেছে। বাড়িওয়ালা 2 মাসের ভাড়া পায়নি বলেই না অর্ধেকাংশের নতুন ভাড়াটের প্রস্তাব করেছিল। অথচ কি বা ভাড়া এখানকার? কলকাতার লোকে শুনলে হাসিই পাবে। তা সতীকান্ত তখনও বেকার। তারপর তো চাকরিটা পেয়ে গেল, ডেলি প্যাসেঞ্জারের সুবিধা রয়েছে। তাই আর এ বাড়ি থেকে নরণচরণের কথা ওঠেনি। সতীকান্তর রাঁধুনির চাকরি উমা প্রথম পেয়েছিল, সেবারে দিদি যখন তীর্থে গেলেন। কম পয়সার মানুষ, প্রায় পাড়ার 5 জনের দাওয়ায় যাওয়া সুযোগ পেয়ে আর ছাড়লেন না। বললেন, উমা, তুমি যদি ভাই কদিনের জন্যে সতীর ভাত কটার ভার নাও তো, আমি ঘুরে আসি। প্রথম দিন খেতে বসে সতীকান্ত মুখ নিচু করে বলেছিল, দিদির এ ভারী অন্যায়। আপনার তো যখন ইচ্ছে রান্না করলে চলে, আর আমার জন্য এই ভোরে উঠে, না না, এইভাবে আপনাকে ইয়ে করা। আমি টিফিনের সময় কোনো ক্যান্টিনে খেয়ে নেবার ব্যবস্থা করব। এর আগে কোনোদিন কথা বলেনি, ভালো করে তাকিয়েও দেখেনি। হঠাৎ উত্তর শুনে চমৎকৃত হয়ে গেল। উমা বেশ স্বচ্ছন্দভাবেই উত্তর দিল, তারপর আবার বার্লি রাঁধতে হবে আমাকে, এই আর কি। সহজের সুর সহজেই অন্তরঙ্গ করে নেয়। সতীকান্ত বলে উঠল, সেই রকম স্বাস্থ্য ভেবেছেন? লোহা খেয়ে হজম করতে পারি, বুঝলেন? লোহা হয়তো করতে পারেন, কিন্তু ক্যান্টিনের ভাত অতটা বোধহয় পেরে উঠবেন না। সেই থেকেই আলাপের শুরু। মাসের পর মাস এক দেওয়ালে বাস করেও
হৃদয় রাজ্যের যেখানে পৌঁছানো যায় না, 2-4 দিনের জন্যে হেসেলের অতিথি হয়ে সহজেই সেখানে পৌঁছানোর ছাড়পত্র মেলে। দিদি তীর্থ থেকে ফিরে এসে দেখলেন দুজন দুজনকে তুমি বলছে। হাসির গল্পেরও কামাই নেই। বলা বাহুল্য, দেখে ভুরু কোঁচকালেন, কিন্তু বেশি কিছু বলতে সাহস করলেন না, কারণ তীর্থ ফেরত নিজেই তিনি একটি রুগী হয়ে এসেছেন। তার সাবু বার্লির ভারও স্বেচ্ছায় নিজের হাতে তুলে নিয়েছে উমা। তার সতীকান্তর টাইমের ভাত সে তো উমার ঘাড়েই রয়ে গেছে আজ পর্যন্ত। আগে আগে উচিত মতো কিছু টাকা সতীকান্ত নীরেনবাবুর হাতে তুলে দিত, এখন সমস্ত বাজার দোকান এনে উমার জিম্মায় তুলে দিচ্ছে, ব্যাস। আজ সম্পূর্ণ বাড়ি ভাড়াটা সেইবার কে দেবে? আজ রবিবার। সতীকান্ত দুপুরে একচোট ঘুমিয়ে বেলায় উঠে বসতেই উমা এসে ওর ঘরের দরজায় উঁকি মেরে বলল, আমি তাহলে নিজেই যাচ্ছি। কোথায়? সতীকান্ত আশ্চর্য হয়ে গেল। স্কুলে সেই কাজটার খোঁজে সেক্রেটারির কাছে। সেক্রেটারির কাছে? সেক্রেটারি তো আমাদের মাস্টার মশাই। তা জানি, তবে কেন, ভয় কি? বাঘ ভাল্লুক তো নয় যে সামনে যাওয়া যাবে না। নিজে অনুরোধ করলে বরং। সতীকান্ত গম্ভীরভাবে বলে, কিছু হবে না, উনি তোমার উপর চটা। আমার উপর কেউ চটে থাকতে পারে না। ওই আনন্দেই থাকো, তোমায় দেখলে আরও চটবেন। কে শুনি? স্পষ্ট করে শুনতে চাও বুঝি? আচ্ছা, শুনতে চায় না, থাক। কিন্তু তুমিও কোনো চেষ্টা করবে না, আর আমাকেও কিছু করতে দেবে না, তাহলে আমার গতিটা কি হবে বলো তো? সতীকান্ত এক মুহূর্ত ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রুক্ষ ভাষায় বলল, প্রেতের আবার গতি কি? তাহলে গয়ায় পিণ্ডে দিতে হয়। উমা রাগ করে বলে, বেশ, তাই ভালো, পিণ্ডি দেবার ব্যবস্থাই করি গে। যার তিনকুলে কেউ থাকে না, সে নিজের পিণ্ডি নিজে দিয়ে রাখে, জানো তো। তার আগে একবার শেষ চেষ্টা করে দেখি গে। সহসা সতীকান্ত উঠে আসে, উমার সামনাসামনি দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে, বৃথা চেষ্টা তুমি করতে যাচ্ছ উমা, মেয়ের স্কুলের মাস্টারি তোমার হবে না। উমাও দাঁড়ানোর ভঙ্গিতে কেমন ভয় পায়। এত কাছাকাছি তো কখনো আসে না সতীকান্ত, কিন্তু সরে যেতেও লজ্জা করে। সেটা যেন সতীকান্তকে অপরাধ সম্বন্ধে সচেতন করিয়ে দেবার মতো হবে। আবার ওর কথাটাও যেন কেমন রহস্যাচ্ছন্ন। তবু শঙ্কিত ভাবকে চাপা দিয়ে সহজ হবার ভানে বলে, কেন? কি একেবারে হাই স্কুল যে আমার চাইতে বিদ্বান চাই? প্রাইমারি স্কুল তো। বুঝতে পেরেও কথা চাপা দিও না উমা, আজ একটা হেস্তনেস্তই হোক। চাকরি তোমার এখানে হবে না, কারণ তুমি খারাপ, আমি খারাপ, দেশশুদ্ধ লোকে জানে এ কথা। বাইরে বেরো না বলে তুমি জানতে পারো না তুমি কত খারাপ। নীরেনবাবুর মৃত্যুর পিছনে বিধাতার কারসাজিটাই সব। না, আমারও কিছু কারসাজি আছে, এটাও পাড়ার লোকের কাছে একটা গবেষণার বস্তু হয়েছে। আরো শুনতে চাও? আরো? নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল উমা ওর মুখের দিকে। তেমনই করেই তাকিয়ে থেকে বলে, হ্যাঁ চাই, শুনতে চাই। তুমি তাহলে কি ঠিক করছো? আমি আমি ঠিক করেছি। দাঁড়াও, সরে যেও না, চুপ করে দাঁড়িয়ে শুনতে হবে। আমি ঠিক করেছি, শুধু শুধু যদি অপবাদ হয়, কেন মিথ্যা এত কষ্ট পাওয়া? চলে যাব তোমাকে নিয়ে যেখানে সমাজ নেই, যেখানে অপবাদের ধার ধারতে হয় না। উমার এই তন্নি দেহখানির মনটা কি লোহার! ও কি করে এমন সোজা দাঁড়িয়ে থাকলো? ভয় পেল না, ভেঙে পড়ল না। দিব্যি বলল, খুব কষ্ট পাও নাকি? পাই কিনা বুঝতে পারো না? হেসো না উমা, সবসময় হাসি ভালো লাগে না। সবসময় মানে? উমা এবার ভালো করে হেসে উঠে বলে, এটা কি সোজা সময় হলো? আমার জন্য একজন কষ্টে মরে যাচ্ছে, এ শুনেও একটু আনন্দ করব না? তা কবে যাওয়া হবে? সতীকান্ত ক্রুদ্ধভাবে বলে,
যা হবে মানে? কোথায়? ওই যেখানে সমাজ নাকি বললে, সেই ভালো জায়গাটায়। বাক্স টাক্স গুছিয়ে নি তাহলে। খিলখিল করে হাসছে উমা। কোনোদিন যা না করেছে অকস্মাৎ সতীকান্ত তেমনই একটা কাজ করে বসে। দু হাতে উমার দুটো কাঁধ চেপে ধরে সজোরে একটা ঝাঁকানি দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে, তুমি হাসি থামাবে? সতীকান্তর ধমকে হাসি থামতো কিনা কে জানে, তবে হাসি উমার থেমে গেল। সতীকান্তর ধমকও থেমে গেল। কই হে সতীকান্ত বলে একটা ডাক দিয়ে উঠোনের খোলা দরজাটা দিয়ে ঢুকেই পিছিয়ে দোরের ওদিকে সরে গেলেন সুরেশ মাস্টার। সতীকান্ত এক সেকেন্ড ইতস্তত করেই তাড়াতাড়ি নেমে গিয়ে সবল কণ্ঠে বললে, আসতে গিয়ে ফিরে যাচ্ছেন যে মাস্টার মশাই? সুরেশ মাস্টার হনহন করে এগোতে এগোতে ক্রুদ্ধ কণ্ঠে বলেন, ঢুকবো কি? বাড়িতে ভদ্রলোকের ঢোকবার আদায় রেখেছিস? একেবারে উচ্ছন্ন গেছিস হতভাগা। সতীকান্ত দাঁড়িয়ে পড়ে। কি ভেবে সুরেশ মাস্টারও দাঁড়িয়ে পড়েন। এবার স্বর নামিয়ে ক্ষুব্ধভাবে বলেন, বল, তোর কি বলবার আছে বল। আমার দিক থেকে বলবার বিশেষ কিছু নেই মাস্টার মশাই। সতীকান্ত গম্ভীর হাসি হেসে বলে, শুধু বলছিলাম উচ্ছন্ন যাওয়া সহজ নয়, যেতে চাইলেও যাওয়া যায় না। বটে? সুরেশ মাস্টার একবার ছাত্রের আপাদমস্তক দেখে নিয়ে হঠাৎ বললেন, চ তবে। কোথায়? তোর বাড়িতে। আবার কোথায়? সতীকান্ত মাস্টারের পিছন পিছন যাওয়া পর্যন্ত উমা তেমনই আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল দালানের জানালার একটা গরাদ ধরে। এ দুজনকে একসঙ্গে ফিরে আসতে দেখে চমকে দু এক পা করে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল। কিন্তু সুরেশ মাস্টার একটা অবাক কাণ্ড করলেন। উচ্চ কণ্ঠে বলে উঠলেন, পালিয়ে যাচ্ছিস তুই বেটি? এক গ্লাস জল চাই। এই যে আমি দিচ্ছি মাস্টার মশাই। ব্যস্ত হয়ে সতীকান্ত এগোচ্ছিল, কিন্তু ঘর থেকে বেরিয়ে এলো উমা এক গ্লাস জল হাতে করে। যাবার সময় দাঁড়িয়ে উঠে সুরেশ মাস্টার দরাজ গলায় বললেন, তাহলে ওই কথাই ঠিক রইল সতীকান্ত। উমা মাকে নিয়ে আমি সামনের সোমবারে রওনা দিচ্ছি। তুই চাটি বাটি তুলে চলে যাবি মঙ্গল বুধবারে। তারপর পাঁজি পুঁথি দেখে কন্যা সম্প্রদান কিন্তু আমি করব, তা বলে রাখছি। সংসার ধর্ম করলাম না, ফাঁকতালে একটা কন্যাদানের পুণ্য সঞ্চয় হয়ে যায় তো মন্দ কি? হাহা করে হেসে উঠলেন সুরেশ মাস্টার। কথায় কথায় অর্থাৎ বহু কথায় রাত হয়ে গিয়েছিল, বোধহয় কৃষ্ণপক্ষের রাত। ঝোপে ঝোপে ঝাপে আরো অন্ধকার দেখাচ্ছে। সঙ্গে যাই মাস্টার মশাই, ব্যগ্রভাবে বললে সতীকান্ত। সঙ্গে যাবি মানে? কচি ছেলে পেয়েছিস? হন হন করে চলে যান মাস্টার। কিছুক্ষণের জন্য অভিভূতের মতো চুপ করে বসে থেকে সতীকান্ত বিচলিতভাবে বলে ওঠে, মানুষকে আজীবন দেখেও চেনা যায় না। কি আশ্চর্য বলো তো উমা। সন্ধ্যার আলো জ্বালা হয়নি, সামনাসামনি দুটো মানুষের আবছা আভাস ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। মুখ দেখা গেল না উমার, শুধু কথা শোনা গেল। অনেকে একটু দেরিতে বোঝে, আমি তো ওকে জীবনে একবার দেখেই চিনে ফেলেছি। সতীকান্ত বোধহয় কথার সুরের দিকে লক্ষ্য করেনি, একইভাবে বলে, সত্যি বরাবরই মাস্টার মশাইকে শ্রদ্ধা করে এসেছি। উনি খুবই স্নেহ করেছেন, কিন্তু ওর ভেতরে যে এত বড় একটা মহৎ প্রাণ লুকোনো ছিল তা কোনোদিন বুঝিনি। বললামই তো, অনেকে একটু দেরিতে বোঝে, আমি তো এক দণ্ডেই বুঝেছি। অত শত কিছু না বলে এক কথায় বলা যায়, ভদ্রলোক স্রেফ পাগল। এর চাইতে উমা যদি সতীকান্তর মাথায় একটা লোহার ডান্ডা বসিয়ে দিত, সতীকান্ত বোধ করে একটু কম আহত হতো। অনেকক্ষণ হতচেতনের মতো বসে থেকে বলে ওঠে, তাহলে তুমি যে ওর কোনো কথার প্রতিবাদ না করে আগাগোড়া সায় দিয়ে এলে, সেটা তাহলে ঠাট্টা করে?
হোমা, কি কাণ্ড! তবে তুমি কি সত্যি করে সায় দিচ্ছিলে নাকি? বুড়ো ভদ্রলোক, আধ পাগল মানুষ, আমাদের ভালো করবেন সংকল্প করে দুটো আবল তাবল বকছিল। চুপচাপ শুনবো না? একটু সায় দেব না? উমা, কি শ্মশানটাই তোমার কাম্য? জীবনের উপর তোমার কোনো লোভ নেই? হঠাৎ উমা স্বচ্ছন্দে হেসে ওঠে। ও মা, বলো কি? লোভ নেই মানে? ভয়ঙ্কর আছে, কিন্তু জীবনের একটা রুল আছে তো, সেটা মেনে চলা যায় তো। সেলেটে লেখা অক্ষরগুলো লাইনের এদিক ওদিক না যায় দেখতে হবে না? সতীকান্তর কাছে শোনা কথাটাই পাল্টে তাকে শোনায় উমা। দুহাত দূরে বসে আছে উমা। তবু সতীকান্তর মনে হয় যেন কোনো দূর দূরান্তরে নাগালের বাইরে বসে কে বিদ্রুপের হাসি হেসে উঠল। একে আর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে ধমক দেয়া যাবে না। তোমার হাসি থামবে? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা জীবনের আইন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।